তাহলে জিরো টু হিরো হতে চলেছি আমরা, তাই তো? রাইট ফর্ম অফ ভার্ব, এটা অফ হবে, হ্যাঁ, মানে ভার্বের সঠিক ইউজ। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের বা গ্রামারের মানে কি বলে, হৃদয় বলা যায়, প্রাণ, যেটাকে ছাড়া সেন্টেন্স গঠন হবে না। তো ভার্বের সঠিক ইউজটা আজকে আমরা শিখতে চলেছি। ভার্ব বলতে কি বুঝি? ভার্ব হচ্ছে কোনো কাজ করাকে বোঝায়, তাই তো? কোনো কাজ করাকে বোঝায়, তাকেই কি বলে? ভার্ব। সেন্টেন্সের প্রাণ বলা যায়, যেটা আমি বলছিলাম, সেন্টেন্সের প্রাণ। আমাদের শরীরে প্রাণ না থাকলে শরীরটা কোথায় চলে যাবে? শ্মশানে। তো সেন্টেন্সের প্রাণ হচ্ছে ভার্ব। তো ভার্বের সঠিক ব্যবহার জানা আবশ্যক। এটা একটা ভূমিকার মতো আমি জিনিসটা নিয়ে এসেছি, যাতে আমরা ভার্বের প্রতি গুরুত্ব দিই। এই কথাগুলো এই জন্য বলা। আর পুরো ক্লাসের পিডিএফটা তোমরা অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের লিঙ্কে পেয়ে যাবে। ঠিক আছে? তো কাউকে কিছু, যদি কিছু প্রয়োজনীয় জিনিস নোট করার হয় নোট করতেই পারো, কিন্তু নর্মালি পুরো ক্লাসের পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। যারা অফলাইনে ক্লাস করছো এবং যারা অনলাইনে ক্লাস করছো সবার জন্য ওটা থাকছে। তোমরা ওই পিডিএফটা ডাউনলোড করে হার্ড কপি বের করে বাড়িতে প্র্যাকটিস করতে পারো বা বাড়িতে দেখে বুঝে নিতে পারো। এমন ভাবে আমরা শিখবো যাতে কাউকে শেখাতে পারি। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা সে কিছু নিয়মাবলী জানবো। তো কি সেই নিয়মাবলী, কোন জিনিসগুলো আমাদের জানতে হবে যাতে আমরা ভার্ব সম্বন্ধে খুব স্ট্রং হতে পারি, চলো সেটাই আজকে দেখবো। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছি? রুল 1 এ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেটা একদম বেসিক কথা, আমরা এটা জানি। যখন প্রেজেন্ট টেন্স ইউজ হবে, কোন টেন্স? প্রেজেন্ট টেন্স যখন ইউজ হবে তখন সাবজেক্টকে আমরা ফলো করব। সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কি করব? অনেকেই জানে, এটা মুখে বলতে হবে। হ্যাঁ, তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে কি বসবে? ভার্বের শেষে এস অথবা ইএস বসবে। ক্লিয়ার? আর সাবজেক্ট যদি কি হয়, প্লুরাল হয়, তাহলে কি হবে? সাবজেক্ট প্লুরাল হলে কি হবে? তাহলে ভার্বের শেষে এস বাই এস বসবে না। ঠিক আছে? এটা আমাদের বেসিক কনসেপ্ট, এবং কি বলেছি, আই ব্যতিক্রম, তাই তো? এবং এটাকে অন্যরকম ভাবেও যেটা আমরা শিখতে পাই, থার্ড পারসন যেটাকে বলা হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস কি বসবে। তাহলে পারসন আমাদের ক্লিয়ার। আমি মুখে বলবো, সবাই বলবে পারসন। ফার্স্ট পারসন বলো ইংলিশে, আই উই। সেকেন্ড পারসন তুমি তোমরা, যেটা ইউ দিয়ে প্রকাশ পায়, তাই তো? আর থার্ড পারসন সে তাহারা, হি ছেলেদের ক্ষেত্রে, সি মেয়েদের ক্ষেত্রে, দে প্লুরাল, যে কোনো নাম, এগুলো সব হচ্ছে কি কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো কি কি ইকো হয় বললো না, গম গম করে তোর আওয়াজটা। যা মাথায় আসবে খাতায় নোট করবি, দিয়ে মানবকে বলি, মানব দ্বারা আমি নোট করেছি, কিছু বলতে হবে তোকে। ওর গলার আওয়াজ গম 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 করে, যেই বলা শুরু করে দিল সে আমি খুঁজে পেয়ে গেলাম ও বলছে। আচ্ছা, মন এরকম করিস না বাবা। এই দেখ, আর কিছুক্ষণ রাখবো না, দয়া কর আমার ওপর। জানা জিনিস সব মনে হচ্ছে অনেক কিছু বলতে ইচ্ছে করে, সব চেপে রাখ ভেতরে। অনেক সময় টয়লেট আমাদের চেপে রাখতে হয়, চাইলেই যেতে পারি না, পারি সব জায়গায়। আচ্ছা, অন্য কোনো, এটা আমরা বুঝতে পারলাম সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল, এই কনসেপ্টটা আমরা জানি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস বসবে, আর প্লুরাল হলে বসবে না। ব্যাস, এটা নিয়ে আর বেশি গবেষণায় গিয়ে লাভ নেই, এটা আমরা বেসিকটা মোটামুটি আশা করি জানি। হি ব্র্যাকেটে একটা গো বলে একটা ভার্ব দিয়ে দিল, পরীক্ষা ধরো এসছে, গো বলে একটা ভার্ব দিয়ে দিল, দিয়ে টু স্কুল এভরিডে। এবার গোটা কি হবে বলো? গোজ। কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ব্যাস, হয়ে গেল, আমরা 1 নম্বর পেয়ে গেলাম। আচ্ছা, তারপর দেখো দা বয়, এখানে প্লে দিয়ে দেওয়া হলো, প্লে। হ্যাঁ, তাহলে দা বয় সিঙ্গুলার, তাহলে কি হবে? প্লেজ। হয়ে গেল, প্লেজ ক্রিকেট অন দা ফিল্ড। এগুলো সব প্রেজেন্ট টেন্সে বলেই কিন্তু আমরা করতে পারছি। হ্যাঁ, পাস্ট টেন্স হলে এসব করলে হবে না, কিন্তু অতীতের ঘটনা হলে কিন্তু এটা করা যাবে না। আচ্ছা, তাহলে কি বুঝলাম? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস বসবে না। এবং এবার সেরকম কিছু আমরা এক্সাম্পল দেবো। দেখো, দে প্লে ফুটবল, এখানে বসলো? হ্যাঁ, দে প্লে, এখানে এস বাই এস নেই, যেহেতু দে হচ্ছে প্লুরাল। আমরা নিজেদেরকে মনে করো আমরা কিচ্ছু জানি না, স্যার আজ জানালো বলে ভাগ্যিস জানতে পারলাম, এইরকম মাইন্ডে সবাইকে ক্লাসটা করতে হবে। দে ইট রাইস, এখানেও দেখো ইটের শেষে এস বাই এস নেই, কেন? কারণ প্লুরাল। ভালো করে মন দেয়, এগুলো অনেকেই জানে কিন্তু অনেক ক্ষেত্রে ভুল করে দিয়ে আসে।
রাইটিং এর ক্ষেত্রে প্রচন্ড ভুল করে এইসব জিনিসগুলো। আমরা সবার আগে দেখবো টেন্স, প্রেজেন্ট টেন্স, ভার্বের শেষে এস বি আই এস বসবে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়। যদি প্লুরাল হয় তাহলে বসাবো না, ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম বসাবো। আচ্ছা, আমরা এইটুকু আশা করি বুঝতে পেরেছি। চলো, আচ্ছা এবার এদিকে ফোকাস করো সবাই। কি আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেটি কি হবে, এবং সেটিকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স করি তাহলে কি করতে হবে? ডাজ নট ব্যবহার করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট। কখন এই এই ডু ডাজটা কখন আসে? যখনই নেগেটিভ করব। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাই তো? তো আমি প্রথমে এনেছি ডাজ নট। ডাজ নট কখন বসাবো? থার্ড পারসন সিঙ্গুলার বা নর্মালি যেটাকে আমরা সিঙ্গুলার বলি। তো এখানে আমি দেখতে পাচ্ছি কি হি ডাজ নট গো টু স্কুল। হ্যাঁ, হি গো টু স্কুল, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের নেগেটিভ করতে হবে। তখন কিন্তু আমি এরকম করতে পারি না হি নট গো টু স্কুল, তাহলে কিন্তু কেটে দেবে। হি নট গো টু স্কুল করা যাবে না, কারণ নটের আগে ডু অথবা ডাজ আনতে হবে। বোঝা গেল? যখনই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমি নেগেটিভ করব, ডু অথবা ডাজ। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ডাজ, সাবজেক্ট প্লুরাল হলে ডু। আচ্ছা, পরেরটা দেখো, আশিস ডাজ নট ইট রাইস। আশিস সিঙ্গুলার, তাই তো? তাহলে কি বসলো? ডাজ। এটুকু নিয়ে কারোর সমস্যা থাকলে বলতে পারো, যদি না বুঝতে পারো কোনো সমস্যা নেই। এটুকু নিয়ে সমস্যা আছে স্যার? এগুলো তো একদম বেসিক জলভাত, আমরা সব জানি। ঠিক আছে, আচ্ছা এবার রুলস 2 এ দেখো আমি কিছু জিনিস এনেছি। আচ্ছা, চিরন্তন সত্য। চিরসত্য যদি অভ্যাসগত বোঝায় বা চিরসত্য, তখন আমাদের কি হবে? তখন ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহৃত হয়। চিরসত্য যখন বোঝাবে, চিরন্তন সত্য। চিরন্তন সত্য, দা সান, এই যেরকম তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিল, দা সান ব্র্যাকেটে দিয়ে দিল রাইজ, তাই তো? তো আমাকে কি করতে হবে? রাইজটাকে কি করতে হবে? রাইজেস করতে হবে। কেন? এখানে কোনো টেন্স নয়, ভাবতেই হবে না, কারণ সূর্য নিয়ে কথা বলছে, সূর্য নিয়ে কথা বলছে এবং এটা একদম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই আমরা রাইজেস করে দেবো। তারপরে দা সান সেট, সেট মানে কি? অস্ত যায়। তাহলে এখানেও কি করব? সেটস করব, সেটস করব। এগুলো সব প্রেজেন্ট টেন্স হবে, তার কারণই হচ্ছে এগুলো সব চিরসত্য ঘটনা। কারণ সূর্য প্রতিদিন ওঠে, এটা চিরসত্য ঘটনা, প্রতিদিন অস্ত যায়, এটাও চিরসত্য ঘটনা। চিরসত্য ঘটনা মানেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানেই কি? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস বসবে। ক্লিয়ার? তারপরে দা আর্থ, এখানে একটা বি দিয়ে দিতে পারে, যে বি, বি মানে কি? বি ভার্ব। তাহলে দা আর্থের পরে একটা বি ভার্ব বসাতে বলছে, তখনই তোমাকে বুঝতে হবে আর্থ নিয়ে কথা বলছে, এবং আর্থকে কি বলছে? রাউন্ড, গোল। তার মানে এটা একটা চিরসত্য, এটা সারা জীবনই তো গোল থাকবে, চিরসত্য ঘটনা। তো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স মানে বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর আর বলিস না বাবা, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাই তো? এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে। তো প্রেজেন্ট টেন্সের বি ভার্ব আমরা দেখে নিলাম। তো এম কার সাথে বসে? আই এর সাথে। ইজ সিঙ্গুলার, আর প্লুরাল জানি। এবার দা আর্থ কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে কি বসবে? ইজ। ঠিক আছে, আমরা একদম স্টেপ বাই স্টেপ, একদম ইংলিশে জানি, এই জিনিসগুলো আমাদের কখনোই না ভুল হয়। আচ্ছা দেখো এবার, আচ্ছা এখানে কি বলা হচ্ছে? কোনো নির্দিষ্ট সময়ের যদি উল্লেখ না থাকে, এরকম সেন্টেন্সে যদি অলওয়েজ, নতুন নতুন জিনিস এবার আমরা জানতে চলেছি। যদি কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ না থাকে, এরকম সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, আর কি এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, এই সব ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। স্যার স্যার এগুলো কি মুখস্থ করবো? মুখস্থ কি? রুলস তো অবশ্যই আমাকে আনতে হবে, তবে মুখস্থ কেন? নর্মালি তো আমরা ফিল করতে পারছি জিনিসগুলোকে। যাদের দেখতে সমস্যা হচ্ছে আমার অডিও ভয়েসটা শুনুন, ঠিক আছে? ফিল করতে পারছি তো আমরা, ফিল করতে পারছি না। অলওয়েজ, অলওয়েজ মানে কি? সব সময়। তাহলে সব সময় মানে তো প্রেজেন্ট ইনডিফিনাইট হবেই।
আর কি রেগুলারলি মানে প্রতিদিন, প্রতিদিন মানে প্রেজেন্ট ইনডিফিনাইট তো হবেই। আর কি সামটাইমস মাঝে মধ্যে, মাঝে মধ্যেটাও তো মাঝে মধ্যে চলে, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট। অফেন মানে প্রায়শই, প্রায় এটা হয় অফেন, তাহলে প্রায় হয় মানেও তো এটা হয়ে যায় আর কি। জেনারেলি মানে সাধারণত, এটা তো প্রেজেন্ট দেখেই তো আমরা বুঝতে পারছি যে এগুলো তো সেন্টেন্সটাকে ওই রকমই বানাচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনাইটের ভেতরে যে আত্মাটা রয়েছে সেটাই বলছে যে একদম সব সময় হচ্ছে বা হবে, নর্মালি সাধারণ কথাগুলো সব প্রেজেন্ট ইনডিফিনাইট। তো এই ওয়ার্ডগুলো তো একটা সেন্টেন্সে বসলেই সেন্টেন্সটাকে ওই রকমই বানিয়ে দিচ্ছে, তাই না? তারপরে কি ইউজুয়ালি, ইউজুয়ালি ইউজুয়ালি মানে কি বলতে হবে, হ্যাঁ ইউজুয়ালি কিছু ওয়ার্ডের আমরা ইংলিশটাই বলতে পারবো, বাংলাটা বলতেই পারবো না। ইউজুয়ালি আমরা এটা করে থাকি মানে সাধারণত ওই রকম টাইপেরই। আর কি নর্মালি, নর্মালি হ্যাঁ নর্মালি, ঠিক আছে। তো এগুলো দেখলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের সেন্টেন্সটাকে বুঝে যাবো। মানে সেন্টেন্সটা দেখে তোকে আগে সবার আগে বুঝতে হবে কোন টেন্স, তাই না? টেন্স বুঝলেই তো তারপর আমরা ভার্ব নিয়ে নাড়াকাটা করতে পারবো। হ্যাঁ, গ্রামার ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিসের জন্য? রাইটিং এর জন্য। তো আমরা রাইটিং ক্লাসটা করছি, তা সেই ব্যাচের নাম কি? ধূমকেতু। তো ধূমকেতু ব্যাচে যদি নিজেকে ধূমকেতু বানাতে হয় তো গ্রামার ব্যাচ ভালো করে শিখতে হবে, তাহলেই তো আমরা রাইটিং এ দক্ষ হবো। রাইটিং এ কোনো মানে ছোট্ট ছোট্ট কনসেপ্ট গুলো দেখবি কত ক্লিয়ার হয়ে যাচ্ছে, যে কনসেপ্ট গুলো এর আগে কোনোদিন আমাদের কেউ ক্লিয়ার করায়নি। আচ্ছা দেখো, তানিয়া অলওয়েজ, এবার সেন্টেন্স দিয়ে দিল স্যার, এই সেন্টেন্সটা করতে হবে। হ্যাঁ, আমরা গ্রামার কারোর খাতা থেকে কখনোই করবো না। দেখো, তানিয়া অলওয়েজ লাভ ইন দ্য ক্লাস, আমি অলওয়েজ কথাটা দেখেই বুঝে গেলাম সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এখানে যে ভার্বটা হবে, কারণ এই লাভকে নিয়ে তুই অনেক কিছু করতে পারিস, ফাইনাইট ভার্ব তো, একে তো চেঞ্জ করা যায়, লাফড করা যায়, লাফিং করা যায়, কত কিছু করা যায়। তো আমরা কি করব এটাকে, কি হবে তাহলে? লাভস। আমি নিচের লাইনে তাকাতে বলছি না কিন্তু, সবাই নিচের লাইন দেখে উত্তর বললে হবে না। আমি এটা দেখাচ্ছি মানে এটার দিকে আমরা দেখবো। পাখির চোখ, ক্লাস 5 কে আগের দিন ওই ইয়েটা আমি করালাম, ওই ভিডিওটা দেখে নিবি। পাখির চোখ, অর্জুন তীর ধরেছে, জানিস গল্পটা? ক্লাস 5 এ পড়েছিলি নাকি করোনার শিখাচ্ছিলি তোরা? হুম, দ্রোণাচার্য বলছে সবাইকে, কি বলছে? দ্রোণাচার্য কৌরব আর পাণ্ডব দুই ভাইয়ের দল চলে এসছে, ঠিক আছে, কি করতে হবে? তীর মারতে হবে পাখির চোখে। তো গুরুদেব বলছে যে বলো তুমি কি দেখতে পাচ্ছ? বাকিরা সব বলছে কি গাছপালা দেখতে পাচ্ছি গুরুদেব, আপনাকে দেখতে পাচ্ছি গুরুদেব, আরো আমার ভাইদের দেখতে পাচ্ছি গুরুদেব, পাখি দেখতে পাচ্ছি, পাখির বডি সবকিছু দেখতে পাচ্ছি। অর্জুনকে বলো, অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? গুরুদেব আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি, আর কিচ্ছু না, আপনাকেও দেখতে পাচ্ছি না আমি, পাখির হাত পা আছে কিনা তাও জানি না, আমি শুধু চোখই দেখতে পাচ্ছি। গুরুদেব বলছে চালাও, টাং করে একটা আওয়াজ এলো, পুরো চোখের মধ্যে গিতে গেল। হ্যাঁ, যারা ক্লাস 5 ধ্বংস করেছিস তারা এটা পড়তে পারিস নি, মহাভারতের গল্প। টাং করে একটা আওয়াজ এলো, চলে গেল। গুরুদেব বাকিদের তো তীর মারতেই দেয়নি। কেন মারতে দেয়নি? তারা তো আরো অনেক কিছু দেখতে পাচ্ছে, কারণ তারা বেকার তীরটা নষ্ট করবে, তীর তার চোখে লাগবেই না। আর যদি বাই চান্স লেগে যায় সেটাও আর কি মানে কি বলে আন্দাজে। তো আমাদেরকে পাখির চোখ বানাতে হবে। পাখির চোখ হচ্ছে এইটা, পাখির চোখ হচ্ছে সফলতার মেন রাস্তা। আমরা যখন যেটা করবো সেটার দিকেই ফোকাস থাকবো, মানে সারা দুনিয়া তোকে মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চাইবে তোকে সফল করার জন্য, সফল হবি না মানে? দেখ, তানিয়া অলওয়েজ লাভস, তাহলে লাভস হলো কেন আমরা বুঝতে পেরেছি। লাফের লাস্টে এস বাই এস বসে গেল, কেন বসলো? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কি করে বুঝলাম? অলওয়েজ আছে বলে। পরেরটা দেখো, ফতে, আচ্ছা ঠিক আছে, প্রিপেয়ার, ফতেয়া প্রিপেয়ার হার লেসন রেগুলারলি। এই যে রেগুলারলি মানে প্রতিদিন, বুঝে গেলাম টেন্স কি প্রেজেন্ট ইনডিফিনাইট। সিঙ্গুলার, তাহলে এটা প্রিপেয়ারটা কি হবে? প্রিপেয়ার্স, এস বাই এস বসে যাবে। তারপর দেখো, সামটাইমস হি কাম হেয়ার, এখানে কাম হবে না কি হবে এটা ঠিক করতে হবে। সামটাইমস দেখে বুঝে গেলাম কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে হি সিঙ্গুলার, এটা কি হবে? কামস, COMES। সেন্টেন্সে কথা না, সেন্টেন্সে যদি নাও অথবা অ্যাট দিস মোমেন্ট এই দুটো জিনিস থাকে, নাও মানে এখন, অ্যাট দিস মোমেন্ট সেটা মানেও তো এখন, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে,
অথবা নাও থাকলে কি হবে, ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হবে। তাহলে এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট নয়, কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেন, নাও রয়েছে অথবা অ্যাট দিস মোমেন্ট, এই দুটো মানেই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস মানে আমাদের মাথায় কি খেলে, ভার্বের সাথে আইএনজি, ব্যাস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর ভার্বের আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি, তাই তো। ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি উইল বি ভার্বের আইএনজি। এই তো টেন্স তো ভীষণ সোজা, এই টেন্স বছরের পর বছর মাথায় ঢোকে না কারোর। বর্তমানে কোনো কাজ চলছে, এটা বোঝালেই কি ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্যার ক্লাস চলছে আপনার, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। ক্লিয়ার সবার কাছে? সব যারা জানে তাদের রিভাইজ হচ্ছে, আর যারা জানে না তাদের তো স্বর্গ, যদি তারা চায় যে আমি কিছু লাইফে করতে চাই। তোকে পড়াশোনা করতে হবে না বাবা, তুই ইংলিশটা ভালো করে শেখ। হ্যাঁ, তুই ঝাড়ুদারের চাকরি পেলেও দেখবি পোস্টটা অনেক হাই হয়ে গেছে। তুই ঝাড়ুদারদের তখন কি হয়ে যাবি, সিইও, তোর আন্ডারে অনেক ঝাড়ুদার থাকবে। কেন, আমি দুটো ইংলিশে কথা বলে আমার বসকে বুঝিয়ে দিয়েছি যে আমি শিক্ষিত। তো কিচ্ছু করতে না, ইংলিশ গ্রামারটা ভালো করে শেখ, তোকে কিচ্ছু করতে হবে না, তুই কিচ্ছু করতে হবে না। তুই ইংলিশ গ্রামারটা, ইংলিশ রাইটিংটা, ইংলিশ স্পোকেনটা। ও আর একটা জিনিস মনে মাথায় আসলো, আমি ইংলিশ স্পোকেনটাও তোদেরকে শেখাবো। ইংলিশ স্পোকেনটা এখন থেকে হবে হচ্ছে মাসের শেষ সপ্তাহে, মানে একটা মাসে আমাদের 4টে গ্রামার ক্লাস হবে, 3টে গ্রামার ক্লাস হচ্ছে এইটা হবে, আর শেষ যে গ্রামার ক্লাসটা সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ হবে। তাহলে মাসে একদিন করে আমাদের স্পোকেন ইংলিশটা হয়ে যাবে, এবং এটা একমাত্র ক্লাস 8, 9, 10 নিচু ক্লাসদের আমি এটা করাচ্ছি না, কারণ তোদের মধ্যে একই রকম গ্রামার আমি 5, 6, 7 কেও শেখাচ্ছি। তারা বেসিক গ্রামারটা শিখছে, আর একটু লো লেভেলের। ওই লো লেভেল আমি শেখালে তখন সব হাই তুলবে, অন্যদিকে তাকাবে, স্যার এগুলো জানি, কি বলছে এবিসিডি। তো এগুলো ওদের শেখাচ্ছি, ঠিক আছে। তো স্পোকেন ইংলিশটা আমি শেখাতে চলেছি, যেটা নবদ্বীপে তোরা কোথাও পাবি না। তো কিভাবে আমরা সেন্টেন্স দিয়ে দিয়ে নিজে নিজে মুখে বলবো, সেগুলো সেই ক্লাসে দেখতে হবে। কামাই করিস না, আমি যা করতে চলেছি কামাই করিস না কেউ, সাথে থাক, আমারও উন্নতি হবে, তোদেরও উন্নতি হবে, দেশের উন্নতি হবে, সবার উন্নতি হবে। আসবি স্পোকেন ইংলিশে? আর যদি বলিস না এনার্জি নেই স্যার, দুটো কথা ইংলিশে বলবি, ওরে বাপ রে বাপ, হ্যাঁ তোকে ভোটে দাঁড় করিয়ে দেবে, ভোটে দাঁড় করিয়ে দেবে। দেখ, এই কথা না, দেখ, টিচার কাম নাও, তাহলে কামকে কি করব, হ্যাঁ কামিং করলে হবে না, ইজ কামিং, হেল্পিং ভার্ব, তারপর কামিং। হ্যাঁ, নাও আছে, নাও মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট মানেই এম ইজ আর, তাই তো। তাহলে টিচার সিঙ্গুলার, ইজ, আর ভার্ব এসেস আইএনজি, কি গ্রামারে বল। তারপরে কি আছে, দা বেবি সিঙ্গুলার, কি হবে, স্লিপকে কি করব, ইজ স্লিপিং, কেন, নাও আছে বলে, এই যে ইজ স্লিপিং। তারপরে উই ইট নাও, নাও মানে এখন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে, আর ইটিং, কেন, উই আছে, উই প্লুরাল, উই এর সাথে আর হয়। দেখ, সেন্টেন্সে যদি সিন্স মর্নিং, সিন্স মন্ডে, কেউ কথা বলছিস, ফর 2 days, ফর 3 hours, এইসব জিনিসগুলো যদি থাকে, তাহলে কি পেলাম, এক কথায় আমরা পেলাম সিন্স পেলাম, আর একটা হচ্ছে ফর পেলাম। বহুবার এর আগে আমি বলেছি, তাই তো। সিন্স আর ফর মানে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফরমেশন কি, সাবজেক্ট প্লাস, কৌশিক বল, হ্যাঁ কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, পারফেক্ট মানেই হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বা হ্যাজ এর মধ্যে, পাস্ট পারফেক্ট হলে হ্যাড। তাহলে কি হবে, হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে কি হবে, বিন, বিং নয় বিন, প্লাস V1 প্লাস আইএনজি প্লাস
বাদ বাকি অনেক কিছুই থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। আগের দিন কি বলছিলাম, সবকিছু কি এ থাকে, অবজেক্ট থাকে সবকিছুতে? হ্যাঁ, পাখি পাখি বললাম কেন? আচ্ছা, প্রেজেন্ট ভার্বে কন্টিনিউয়াস টেন্স। দেখো, মূল ভার্বের কথা নয়, মূল ভার্বের শেষে যদি আইএনজি যোগ হয় এবং তার আগে যদি সেন্টেন্সের কি বলছে, মূল ভার্বের শেষে যদি আইএনজি যোগ হয় এবং তার আগে সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন এগুলো সাবজেক্ট অনুযায়ী বসাবো। আমরা জানি হ্যাভ যেখানে বসে হ্যাভ বিনও সেখানে বসে, হ্যাজ যেখানে বসে হ্যাজ বিনও সেখানে বসে। আমি হ্যাভ হ্যাজ নিয়ে আগের দিন বলেছি, হ্যাভ প্লুরালের সাথে বসে, হ্যাজ সিঙ্গুলারের সাথে বসে, আই ব্যতিক্রম, আই হ্যাভকে নেয়। ক্লিয়ার? এটুকু আমরা মাথায় রাখবো। আচ্ছা দেখো, এবার আমাদের সেন্টেন্স করতে হবে, এই কোশ্চেন এই অ্যান্সার এগুলোর মধ্যে দিয়ে আমরা জিনিসগুলো ভালো মতো বুঝতে পারবো। আমরা অ্যান্সারের দিকে তাকাবো না, আমরা শুধু কোশ্চেনের দিকে তাকাবো। ওই যে পাখির বডি দেখা যাবে না, পাখির চোখ দেখতে হবে। তাহলে লাবণী সাফার ফ্রম ফিভার ফর 2 days। এই যে ফর আছে না, ফর মানেই আমরা বুঝে গেলাম কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে হ্যাজ বিন সাফারিং, সাফারকে কি করলাম, সাফারিং, তার আগে হ্যাজ বিন বসালাম কেন, লাবণী সিঙ্গুলার বলে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে সি, রিডকে কি করব, হ্যাজ বিন রিডিং, তাই তো, সিঙ্গুলার, কারণ এখানে কি আছে, ফর আছে। তাহলে ফর কোথায় বসে, সিন্স কোথায় বসে, কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছে ফর, কোন একটা সময় থেকে কাজ শুরু হয়েছে সিন্স। আমরা সকাল 9টা থেকে গ্রামার শিখছি, তাহলে সিন্স 9 AM আমরা 1 ঘন্টা ধরে গ্রামার শিখছি, ফর 1 hours। এই দুটোর পার্থক্য ভালো মতো বুঝে নাও। ডিউরেশন অফ টাইম মানে কিছু সময় ধরে, তাহলে সেখানে ফর। আর পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট কোনো একটা সময়তে কাজটা শুরু হয়েছে এখনো চলছে, তখন সিন্স। ক্লিয়ার? আচ্ছা, দে প্লে ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার, এখানে আমরা ফর দেখতে পেয়েছি, তাহলে কি করব, হ্যাভ বিন প্লেইং। হ্যাভ কেন হলো, দে আছে, দে প্লুরাল, তাই হ্যাভ। আচ্ছা, বর্তমান কালে কামনা বোঝাতে, কামনা, আমরা তো অনেক কিছুই কামনা করি, উইশ প্লাস পাস্ট ইনডিফিনাইট টেন্স। কি সুন্দর না, বর্তমান কালে কামনা বোঝাতে উইশ প্লাস পাস্ট ইনডিফিনাইট টেন্স। স্যার বুঝলাম না, দেখি সেন্টেন্সের মধ্যে দিয়ে আরো বুঝতে পারবো আমরা। দেখো, উইশ, উইশ করছি, কি উইশ করছি, আই, এই যে গো, কি করতে হবে আমাদেরকে, বর্তমান কালে কামনা করা বোঝালে আমরা উইশ প্লাস পাস্ট টেন্স। স্যার বর্তমান কালে তো কামনা করছি, তাহলে পাস্ট টেন্স কেন আসছে, কামনাটা আমাদের, আমরা ইংলিশ গ্রামার শুধু রুলস মুখস্থ করলে হবে না, রুলসটাকে, রুলসে পিএইচডি করতে হবে, রুলসটাকে অনুভব করতে হবে। হ্যাঁ, ইস, ওই ছেলেটা যদি আমাকে পছন্দ করতো, তাই না, ইস, ওই মেয়েটা যদি আমাকে পছন্দ করতো, মানে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে না, করতো মানে করে ফেলতো, এইরকম, বোঝা গেল? তো সেক্ষেত্রে আমরা দেখতেই তো পাচ্ছি পাস্ট টেন্স হচ্ছে, তাহলে কি করব, উইজের, উইজের পরে যে ভার্বটা বসাবো সেটা সবসময় পাস্ট ইনডিফিনাইট। তাহলে আই উইজ, উইজ আই হয় না, কি করব, আই উইজ হলো। আচ্ছা, এবার উইজের পরে আমাদের পাস্ট টেন্স, আই ওয়েন্ট টু লন্ডন, আমি যদি লন্ডনে যেতে পারতাম, আমার কামনা মানে আমার উইশ, যদি আমি লন্ডনে যেতে পারতাম। আই উইশ আই সি ইউ না স ইউ। সরকারি চাকরি পরীক্ষা এরকম এরর ডিটেকশন দেয়, এরকম দিয়ে দিল, 4টে অপশন থাকলো কোনটা সঠিক, তখন তোমরা কি দেখবে, উইজ দেখতে পেয়েছি স্যার, তার মানে দেখি 4টে অপশনের মধ্যে কোনটাতে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, আমরা দেখলাম এইটাতে রয়েছে স, হয়ে গেল। হনুমান নয়, জয়জিৎ, জয়জিৎ নেই এখানে, দেবজিৎ। দেখো, কথা না এদিকে, ও দাঁত আর খেঁচাবে, কি হতো, মারবো, দাঁত খেঁচেছিস কেন, তাও খেঁচাতো, সেন্টিমেন্ট
সেন্টিমেন্টের থেকে বড় আঘাত আর কিছু হয় না। হৃদয়ের আঘাত সব থেকে বড় আঘাত। হৃদয়ের আঘাতেই তো মানুষ সুইসাইড করে রে। কেউ কাউকে বাস দিয়ে মারলো, সে ট্রেনে গলায় দড়ি দেবে? গলায় দড়ি বলছি, ট্রেনে কাটা পড়বে? হ্যাঁ, তুই তো আর মনে আঘাত দে, মনে আঘাত দে, সে দেখবি ট্রেনের নিচে শুয়ে পড়েছে। তাহলে মনের আঘাত হচ্ছে বড় অস্ত্র। এই আমি হাসালে হাসতে হবে, আবার ফিরে আসতে হবে। এই হাসিটা কেন? যাতে ঘুমটা না পায়, তাই তো? আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনাইট, ছাতা চুপ। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কোনো সেন্টেন্স যদি নেগেটিভ বা না বোধক হয়, তখন আমরা কি করব? ডু ডাজ এর পরে নট বসাবো। ঠিক আছে, কি বুঝলাম? আমি পুরোটা লিখে দিয়েছি কেন? কারণ পিডিএফটা যখন দেবো তখন তো আর আমি থাকবো না যে 3-4টে জায়গায় লাইন দিয়ে বুঝিয়ে দিলাম, তখন আমরা যাতে পুরোটা পড়ে বুঝতে পারি। পিডিএফটাই দেখবি তোরা আগামী দিনে ইংলিশ শেখাচ্ছিস কাউকে, এইটা থেকে গ্রামার শেখাচ্ছিস। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কোনো সেন্টেন্স যদি নেগেটিভ করতে হয় তাহলে আমরা ডু অথবা ডাজ তারপরে নট বসাবো। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসবে এবং অন্য সকল ক্ষেত্রে ডু বসবে, এটা আমরা জানি, তাই তো? এক্সাম্পল করব, দেখো এক্সাম্পল গুলো দেখো। হয়নি বাবা? আচ্ছা, তাহলে হি নট, এটা কি হয়েছে? হয়নি, এরকম টাইপ রয়েছে, ঠিক আছে, হলে আমাদের রিভাইজ হচ্ছে, তো কি হয়েছে দেখো। নট রয়েছে যে হি নট গো, নট গো তো হয় না, এরকম দিয়ে দিতে পারে, বলবে ঠিক করো সেন্টেন্সটা, আমরা কি করব? হি ডাজ নট গো। তাহলে সি নট ইট, সি ডাজ নট ইট। নিহা নট রাইট, ডাজ নট রাইট। তাহলে এগুলো সব সিঙ্গুলার, এই যে হি সিঙ্গুলার, সি সিঙ্গুলার, নিহা সিঙ্গুলার, সব সিঙ্গুলারে কি করছি আমি? ডাজ বসাচ্ছি এবং তারপরে নট বসাচ্ছি। এই ডু ডাজ ডিড এর জন্মই হয়েছে নেগেটিভ হওয়ার জন্য, নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ, এগুলোর জন্যই এদের জন্ম হয়েছে, আর কোনো কারণ নেই, বিশেষ করে নেগেটিভ হওয়ার জন্য। তাই আমরা কখনো সেন্টেন্সে ডু ডাজ দেখে ভয় পাবো না, নর্মালি নেগেটিভের জন্যই এগুলোর জন্ম হয়েছে। রুলস 8, দেখো কি বলছি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কোনো সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হয়, প্রশ্নবোধক, তাই তো, তখন সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাজের যে কোনো একটি, শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন হলে ডাজ বসবে আর সব ক্ষেত্রে ডু বসবে। তার মানে এখানে বলতে চাইছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি আমরা ইন্টারোগেটিভ বানাতে চাই, আমি বললাম না নেগেটিভের ক্ষেত্রে আসে আর ইন্টারোগেটিভ, তো নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে গেলে বিশেষ করে ইন্টারোগেটিভের সময় এই ডু ডাজ ডিডটা সবার প্রথমে চলে আসবে, ডিড তো আসবে না, ডু ডাজ, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট হলে ডিড আসতো। আমরা এবার কিভাবে বুঝবো? এক্সাম্পলের মধ্যে দিয়ে। এক্সাম্পল আমাদেরকে পূর্ণ শিক্ষিত বানাবে। কেউ কিন্তু কথা বলিস না। আচ্ছা, হোয়েন হি কাম হেয়ার, হোয়েন হি কাম হেয়ার ঠিক করব, কি করব? হোয়েন ডাজ। আচ্ছা, এইখানে কি বুঝবো আমরা? দেখো, প্রশ্নবোধক বানাতে হবে তো, তো প্রশ্নবোধকে আমরা হোয়েন এর পরে সাবজেক্ট আনতে পারি না, মানে WH ওয়ার্ডের পরে সাবজেক্ট আসবে না। স্যার আমরা অনেক সেন্টেন্সে দেখেছি WH ওয়ার্ডের পরেই সাবজেক্ট, আমরা বিশেষ করে ন্যারেশনে দেখেছি স্যার। হ্যাঁ, তো WH ওয়ার্ডের পরে সাবজেক্ট কখন আসে ভালো করে বুঝে নাও। WH ওয়ার্ডের পরে সাবজেক্ট কখন আসে? WH ওয়ার্ডের পরে ভার্ব কখন আসে? এই জিনিসগুলো আমি বলেছিলাম, কৌশিক খুব সুন্দর মন দিয়ে শুনেছিল, ও সুন্দর উত্তর বলছে। দেখো WH ওয়ার্ড এখানে রয়েছে, হ্যাঁ, তাহলে এখানে কি বসবে? প্রথমে সাবজেক্ট আসবে, আর WH ওয়ার্ড এইখানে রয়েছে, এখানে ভার্ব বসবে। ক্লিয়ার? সেন্টেন্সের শুরুতে WH ওয়ার্ড থাকলে তারপরে হেল্পিং ভার্ব চাই, হ্যাঁ, আর যদি কোনো একটা সেন্টেন্স চলছে তার মাঝখানে WH ওয়ার্ড আসলো তারপরে সাবজেক্ট বসবে। ক্লিয়ার? আর কোনোদিন কাউকে বলতে হবে? দেখো, ফারজানা বা কিছু একটা রামশ্যাম যদুমধু ধরে নাও, গো টু স্কুল রেগুলারলি, কি করব? আমাকে বলছে ইন্টারোগেটিভ বানিয়ে দেখাও, ইন্টারোগেটিভ বানিয়ে দেখাও, কি করব আমরা? সবার আগে কি করব? টেন্স কে চিনবো। রেগুলারলি স্যার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই তো? তাহলে কি আনবো প্রথমে? ডু অথবা ডাজ,
তাই তো, ডু অথবা ডাজ। বল। হ্যাঁ এটা ভুল করে চলে এসছে, ঠিক আছে দেখো, হ্যাঁ এখানে এটা ভুল করে চলে এসছে, এখানে সবকটাই তো মানে এখানে প্রশ্নবোধক ভুল করে নয়, এখানে মেনলি আর কি বলতে যাচ্ছে প্রশ্নবোধক বানাতে হবে, বা সেন্টেন্সটা ভুলই তো, প্রথম লাইনে প্রশ্নটাই তো ভুল, ওই ভুল প্রশ্নটা ঠিক করতে হবে। মানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েই দেখাচ্ছে যে সেন্টেন্সটা কি ঠিক, তুমি বললো না স্যার ভুল, তো ভুল প্রশ্ন ভুল প্রশ্নটা সঠিক করার পরে তো সেই মানে ইয়েটা থাকবে, মানে ভুলটাকে তুমি যদি স্ট্রংলি দেখাতে চাও ভুল, তাহলে তার মধ্যে তো অনেক কিছু ঠিক রাখতে হবে, তো সেই হিসেবে এটা এখানে রাখা হয়েছে। দেখো, তো আমরা দেখতে পাচ্ছি এই ব্যক্তি হচ্ছে সিঙ্গুলার, ক্লিয়ার, তাহলে সিঙ্গুলারের জন্য ডু ডাজ এর মধ্যে কাকে আনবো, ডাজ। স্যার আগেরটা তো WH ওয়ার্ড আসলো, যদি WH ওয়ার্ড থাকে তাহলে তার স্থান সবার আগে, অনেকটা জিএস এর মতো, হ্যাঁ, যদি WH ওয়ার্ড না থাকে তাহলে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে, এবং হেল্পিং ভার্বটা ডু না ডাজ, সিঙ্গুলার হলে ডাজ, প্লুরাল হলে ডু। কতবার আজকে আমরা মন্ত্রের মতো বলছি জানো, এরপরে আর একদিনও কারোর খাতায় ভুল না হয়, অনলাইনে মার চলবে যার যদি যদি এইরকম টাইপের ভুল হয়। হ্যাঁ আচ্ছা দেখো, তো আমরা কি করব, ডাজ তারপরে সাবজেক্ট, ডাজ এর পরে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তাই তো, হ্যাঁ ডু ডাজ ডিড মোডাল অক্সিলারি ভার্ব, এগুলোর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, মাথায় রেখে দাও, এইসব জিনিস আমরা খাতায় খাতাতে লিখবো না, স্যার বলছে বারবার শুনবো মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, তাই কখনো গো কে অন্য কিছু করা যাবে না, গো ওয়েন্ট গন কিচ্ছু না, গো, যেহেতু আমি ডাজ এনেছি, আমাদের প্রশ্নেই থাকে যে আমরা যখন সিন করি আনসিন করি প্রশ্নে থাকে, আমরা দেখি এরকম একটা ডু বা ডাজ রয়েছে, তার ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, কিন্তু আমরা যখন উত্তর করতে যাই তখন আমাকে এটা রাখলে হয় না, তখন এটাকে চেঞ্জ করতে হয়, করতে হয় না। আচ্ছা পরেরটা দেখো, হোয়েন, এই যে হোয়েন তিশা রিড, তিশা কখন পড়ে, তিশা কখন পড়ে, হোয়েন, তাহলে হোয়েন আছে, হোয়েনকে হোয়েনই রাখবো WH ওয়ার্ড, কিন্তু তিশা আসবে না, কে আসবে, হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব হচ্ছে ডাজ, কারণ তিশা হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তাই রিড বসে গেল, হ্যাঁ, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখন থেকে যে কোনো সেন্টেন্সকে প্রশ্নবোধক আমরা বানাতে পারবো, হ্যাঁ, প্রশ্নবোধক বানাতে গেলে আমাদের কি লাগবে, আমাদেরকে প্রথমেই লাগবে WH ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এটা একবার আমরা ফার্স্ট রিভিশন করে নিই, নাহলে গন্ডগোল হয়ে যাবে। আমরা যখন প্রশ্নবোধক বানাবো, কি বানাবো, প্রশ্ন, বানান ভুল হলে বলবি, হ্যাঁ ভুল হলো, আমরা যখন প্রশ্নবোধক বানাবো কি করব, প্রথমে কি আসবে, WH ওয়ার্ড, আগে সেন্টেন্স তৈরি হয়, তারপর রুলস তৈরি হয়, রুলস তো আমরা সেন্টেন্স বা জিনিসটা শিখে তারপর রুলস তৈরি করি, তাই না, রুলস দেখে শিখবো না, শেখার পর রুলস তৈরি করব, রুলসটা কি কাজে লাগবে, আমাকে তাড়াতাড়ি রিভিশনের সময় আমার কাজে লাগবে, কারণ আমরা যেটা একবার পড়ি সেটা মাথায় সেভাবে থাকে না, সেটা চেনা পরিচিত হয়, সেটাকে যখন রিভিশন করব তখন সেটা মাথায় ফিট হয়ে যায়, আর রিভিশনের সময় আমাদের কি করতে হবে, আমাদেরকে শর্ট নোটস বানাতে হবে, শর্ট নোটসটা কি, আমরা পুরোটা থেকে যেটা বুঝলাম সেটা নিজের মতো করে ছোট করে এক লাইনে বানাবো, যাতে দ্বিতীয়বার আমাকে পুরোটা না পড়তে হয়, ওই একটা লাইন বললে যাতে পুরোটা জিনিসটা আমি বুঝে যাই, আমার সময়ও বাঁচবে, ইন্টারেস্টও বাড়বে, এটাই পড়াশোনার পদ্ধতি যারা ভালো করে পড়াশোনা করতে চায়। তাই আমরা রিভিশন করছি, তাহলে প্রথমে WH ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে বাদ বাকি যা আছে সেন্টেন্সের তাই। যদি WH ওয়ার্ড না থাকে তাহলে এখান থেকে শুরু হবে, হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তাহলে একটা কথা কি বুঝলাম, মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব এদের দুজনের মাঝখানে কে থাকবে, সাবজেক্ট, যখন আমরা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো। ক্লিয়ার সবার, সাবজেক্টকে তুমি প্রথমে নিয়ে আসলে তাহলে সেটা কখনোই ইন্টারোগেটিভ হবে না। হোয়াট ইজ ইওর নেম, প্রথমে কি আসছে, হোয়াট, হ্যাঁ, তারপরে ইজ হেল্পিং ভার্ব, তারপরে ইওর নেম। আচ্ছা দেখো, আচ্ছা এটা আমরা বুঝতে পারলাম তো। আচ্ছা এবার পরের সেন্টেন্স এই দেখো, রুলস 9,
আচ্ছা, জাস্ট, জাস্ট নাও, এভার, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের বাক্যে যদি ব্যবহার হয় তাহলে সেন্টেন্সের ফর্মটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট টেন্স চিনলাম, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট চিনলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনেছি, এবার প্রেজেন্ট পারফেক্ট চিনবো। পারফেক্ট কি করে চিনবো? জাস্ট, জাস্ট নাও, এভার, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এই ওয়ার্ডগুলো। স্যার এগুলোও কি মুখস্থ করতে হবে? কেন মুখস্থ করবো? আমরা অনুভব করি, ফিল করি। জাস্ট মানে এই মুহূর্তে, তার মানে এই মুহূর্তে তো হয়ে গেল। তাহলে কোনো একটা কিছু এই মুহূর্তেই যখন হয়ে যায় তখনই তো পারফেক্ট টেন্স হয়ে যায়, তাই না? জাস্ট নাও, এক্ষুনি, এই যে এক্ষুনি হয়ে গেল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এভার, এভার মানে কি? এই তো স্যার কি বললা? হুম, আগেও, আগেও, ঠিক আগেও সেন্স নয়, দেখবো এটা কে পারে, আমাকে বলতে হবে ভেবে। আচ্ছা, অলরেডি, অলরেডি মানে কি? অলরেডি হয়ে গেছে, আমার আমার তো আগেই হয়ে গেছে, তার মানেও তো সেটাও তো বোঝাচ্ছে যে হয়ে যাওয়া জিনিস, কিছুক্ষণ আগে হয়ে যাওয়া জিনিস। রিসেন্টলি, রিসেন্টলি এই তো এই মুহূর্তে, এই মুহূর্তেই তো, এই মুহূর্তে কিছু একটা হয়ে গেছে বলেই তো বলছি এই তো এই মুহূর্তে হলো। হ্যাঁ, রিয়ার মা ফোন করেছে, রিয়া কই? এই তো রিসেন্টলি বেরিয়ে গেছে, তাই না? আমি তখন কি বলছি? রিসেন্টলি, মানে ও কি প্রেজেন্ট পারফেক্ট তখন। রিয়া হ্যাজ লেফট। আচ্ছা, আর কি পাচ্ছি আমি? সব কটা রুলস মুখস্থ নয়, রুলস অবশ্যই মুখস্থ হবে, তবে আমরা অনুভব করে মুখস্থ করব। লেটলি, দেরি করেছে, সেটাও হয়ে যাওয়া ঘটনাই বোঝায়। তো এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে যখনই থাকবে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট মানে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট বা বাদবাকি অংশ। ঠিক আছে, ক্লিয়ার? যারা জানে তাদের রিভিশন হচ্ছে, রিভিশনটাও তো প্রয়োজন, জানা জিনিসও রিভিশন করতে হয়, জানা জিনিস রিভিশন করলে ঠোঁটে চলে আসে, ঠোঁটে। বোঝা গেল? যদি ঠোঁটে আনো তখনই তুমি কাউকে শেখাতে পারো, যতক্ষণ না তোমার ঠোঁটে আসছে তুমি টিচার নও। হ্যাঁ, আচ্ছা দেখো, আই জাস্ট অ্যারাইভ হেয়ার, এই যে জাস্ট মানে এই মুহূর্তে, স্যার জাস্ট দেখে ফেলেছি, তাহলে কি করব? হ্যাভ জাস্ট অ্যারাইভড, এই অ্যারাইভ কে আমাকে থার্ড ফর্ম বানাতে হবে, তো তো লাস্টে একটা ডি বসিয়ে দেবো, তাই তো? তাহলে জাস্ট দেখে বুঝে গেলাম কিছুক্ষণ আগে হয়ে যাওয়া ঘটনা, প্রেজেন্ট পারফেক্ট। আই ব্যতিক্রম, আয়ের সাথে সবসময় প্লুরাল হিসেবে হ্যাভ বসে। আচ্ছা, হাসান অলরেডি, হাসান কোন একটা নাম, অলরেডি, অলরেডি দেখে ফেলেছি স্যার, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি হবে? ফিনিশটা কি হবে? ফিনিশ, ইডি যুক্ত হবে। ক্লিয়ার? এটা যেহেতু সিঙ্গুলার তাই হ্যাজ বসলো। বেশি আমি উদাহরণ দিয়ে হিজিবিজি করছি না, যাতে আমাদের বোরিং ফিল একটু মুহূর্তের জন্য না আসে। কারণ আমরা যেটা ভালোবেসে করি সেটা আমাদের সাথে চিরদিন থাকে, যেটা ভালোবেসে করি না সেটা থাকে না। সিন্স, অ্যাজ দো, অ্যাজ ইফ, এই সমস্ত যখন থাকবে, কি থাকবে? সিন্স, অ্যাজ দো, অ্যাজ ইফ। তখন আমরা কি করব? প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনাইট, আর কি অ্যাজ দো, অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সের পরের অংশ পাস্ট ইনডিফিনাইট, এবং তার হলে পরের অংশ পাস্ট। কি সব বলছে স্যার? দেখি চলো উদাহরণের মধ্যে দিয়ে আমরা এখন আমরা শিখবো এরকম এরকম করে, এরকম করবো আর এরকম করবো, ঠিক আছে? তাহলে কারণ এটা মুখস্থ করতে বসবো থরি, সেন্টেন্সের মধ্যে দিয়ে ভালো বুঝতে পারবো। চলো, 10 years have passed since he died, সে মরেছে 10 বছর হয়ে গেছে। দেখো উত্তরটা দেখে আমরা অনেক কিছু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। 10 years have passed since he died, কি করে দিলাম? ডাইড। তাহলে ডাইট কেন হলো? কারণ আমাদের রুলস কি বলছে? প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট, তারপরে কি আছে? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট তো রয়েছে, পারফেক্ট ছিল তো, হলে পরের অংশ পাস্ট ইনডিফিনাইট। তো এখানে দেখো 10 ইয়ার্স পাস্ট মানে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে আমরা কি দেখলাম? ভার্বের সেকেন্ড ফর্ম থাকলেও কি হবে? ভার্বের যদি সেকেন্ড ফর্মও থাকে, যে পাস্ট ইনডিফিনাইট থাকে, তাহলে পরের অংশ কি হবে? পাস্ট ইনডিফিনাইটই হবে। তাই এখানে পরের অংশটাও পাস্ট ইনডিফিনাইটই হলো, যে আই মেট হিম, মিট কে সেকেন্ড ফর্ম করলে কি হয়? মেট। এখানে একটু ভুল কি আছে? হ্যাভটা হবে না। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড দিয়ে ধরো কিছু একটা থাকলো, তারপরে এখানে কিছু জিনিস বসবে, তাই তো?
বসার পরে কিছুক্ষণ পরে দেখতে পারবো দেন, দেন নয়, THEN লিখলে কাটা, দেন। আচ্ছা, আর কি থাকতে পারে? স্কার্সলি হ্যাড থাকলে, কার্সলি হ্যাড থাকলে কিছুক্ষণ পর আমরা হোয়েন দেখতে পারবো, এখানেও ডট 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 হবে। স্কার্সলি মানে খুব কম, একদম কম কিছুকে যে বোঝায়, মানে প্রায় না, না এর বরাবর। তাহলে নো সুনারের পরে কিছু জিনিস থাকবে, তারপরে দেন আসবে, দেন নয়, আর স্কার্সলি হ্যাড এর পরে কিছু জিনিস থাকবে, তারপর হোয়েন আসবে। আর হার্ডলি হ্যাড বিফোর সি ভার্ব, হার্ডলি, হার্ডলি হ্যাড, ঠিক আছে, তারপরে কিছুক্ষণ পরে বিফোর পাবো, তারপরে আমরা, এটা ভুল এসছে, ভার্ব পাবো। ভার্বকে পাস্ট পার্টিসিপেল করতে হয় এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভার্বকে পাস্ট ফর্ম করতে হয়। আমরা জাস্ট একবার রিডিং করলাম, এর এক্সাম্পলের মধ্যে দিয়ে এটাকে মেলাবো, ঠিক আছে, কি বলছে এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝবো, দেখো। আচ্ছা, কি দেখতে পাচ্ছি? নো সুনার হ্যাড, এক্সাম্পলের মধ্যে দিয়ে পুরো ক্লিয়ার হয়ে যাবে। রুলস এর প্রয়োজন হয় না, এক্সাম্পলের মধ্যে দিয়ে অনেক কিছু বোঝানো যায়, কিন্তু রুলসটা তাও কেন লেখা হয়? কারণ এক্সাম্পল নাহলে মুখস্থ করতে বসে যাবো, এক্সাম্পল মুখস্থ করার থেকে রুলস মুখস্থ করা অনেক বেশি ভালো। তাহলে নো সুনার হ্যাড দেখতে পেয়েছি আমরা, তারপরে কাকে পেলাম? সাবজেক্ট হি। আচ্ছা, নো সুনার হ্যাড এর পর হি গন আউট, তার কিছুক্ষণ পর কি আসলো? দেন, দেন নয়, দেন। এই যে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড এর পরে সাবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে কিছুক্ষণ পর আমরা দেনকে দেখতে পাচ্ছি। এই যে নো সুনার হ্যাড, এই যে হ্যাড এর পরে এই গোটাকে কি করা হলো? গন। এই গনটা হচ্ছে V3, এখানে হ্যাড আছে বলে এটা V3, আর পরে যে ভার্বটা আসলো দেখো আয়ের পরে, এটা কেম হয়ে গেল ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে আমরা এখান থেকে কি শিখতে পাচ্ছি? নো সুনার যখন থাকবে তখন কি হবে? হ্যাড আসবে, আর হ্যাড এর পরে কি আসবে? সাবজেক্ট, এবং হ্যাড এর পর তো সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়, তো থার্ড ফর্ম আমরা বসিয়ে দিলাম। তারপরে আবার একটা সাবজেক্ট পাবো, পেয়েছি, সেই সাবজেক্টের সাথে হ্যাড ভিতরে লিখবো না, কি লিখবো? ভার্বের সেকেন্ড ফর্ম লিখবো, এটাই এই রুলসে বলা হচ্ছে। তো নর্মালি আমরা কি দেখলাম? আমরা দেখো প্রথমে ভার্বের থার্ড ফর্ম, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, এটাই বলা হচ্ছে। ক্লিয়ার সবার কাছে? এটা নিয়ে প্রশ্ন থাকলে বলতে পারিস। এটাই আমাদের রুলস রয়েছে। নো সুনার হ্যাড হি গন আউট দেন আই কেম, মানে যেই মুহূর্তে সে চলে গিয়েছিল, আই কেম, আমিও চলে এসেছিলাম। তার মানে দেখ, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের মতো, মানে দুটো কাজের মধ্যে একটা কাজ আগে হয়ে যাচ্ছে, তাহলে সেটার সাথে আমি হ্যাড ভিতরি বসাচ্ছি, আর একটা একটু পরে হচ্ছে, সেটার সাথে ভার্বের সেকেন্ড ফর্ম। এই যেই মুহূর্তে আমি চলে গিয়েছিলাম, আমি তো আগে চলে গিয়েছি, তারপর তো সে এসেছিল, তাহলে যেটা আগে সেটার সাথে হ্যাড ভিতরি, যেটা পরে সেটা ভার্বের সেকেন্ড ফর্ম। ক্লিয়ার সবার? আচ্ছা, তারপর দেখো স্কার্সলি দ্য পুলিশ হয়েছে। আচ্ছা, এখানেও তাই হবে, স্কার্সলির পরে আমরা এই যে হ্যাড বসাবো, তারপরে সাবজেক্ট দ্য পুলিশ আসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, এই যে সিন আসলো, তারপরে তারপরে কি থিফ আসলো, থিফ আর একটা সাবজেক্ট চলে আসলো, সাবজেক্ট না সরি, এটা অবজেক্ট, দ্য থিফ হোয়েন, তারপর আবার একটা সাবজেক্ট আসলো হি, তারপরে র্যান, রানের পাস্ট ফর্ম র্যান, র্যান হবে। লাইনটার মানে কি দাঁড়ালো? স্কার্সলি হ্যাড দ্য পুলিশ সিন দ্য থিফ, যেই মুহূর্তে মানে পুলিশটা চোরটাকে দেখেছে, মানে কোনোভাবে একটুখানি হলো এক ঝলক দেখতে পেরেছে আর কি। হোয়েন মানে চোরটাও রেডি, একটু আমার যদি গেঞ্জিরে চোখটা দেখতে পায় আমি তখনই পালাবো, হোয়েন হি র্যান, তখনই সে পালিয়ে গেল। অনেকটা ওই নো সুনারের মতনই স্কার্সলি, অর্থ একই হয়, একটু জাস্ট আলাদা হয়। 12 নম্বর কি আছে? হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, ঠিক আছে, যদি এইগুলো থাকে। আর কি আছে? লেট, নিড, মাস্ট, ডেয়ার ইত্যাদির পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এবং ভার্বের পরে যদি টু থাকে তাহলে সেই টুটা হবে না। হ্যাঁ, বলো, বোঝাও কি বুঝলাম আমরা এখান থেকে? কে বলতে পারবি? বোঝা কেউ একজন? শুধু সবাই দেখছে। যদি হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এই সব মানে তবু, এইগুলোর মানে হচ্ছে তবু, বরং, ভালো, এরকম টাইপের কিছু। তো লেট, নিড, লেট, নিড, মাস্ট, ডিয়ার এইসবের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এবং ভার্বের পূর্বে টু থাকলে টুটা আউট হয়ে যাবে। হ্যাড আছে, এখানে হ্যাড আছে বলে ভার্বের থার্ড ফর্ম বসবে এমন মানে নেই, কারণ এখানে হ্যাডটাই মেন ভার্বের মতো কাজ করছে। তাহলে হ্যাড যখন মেইন ভার্ব হয়ে যাবে, তারপরে আর কি করে ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে লেফটটাকে আমরা লিভ করলাম। পরের সেন্টেন্সটা দেখো, ইউ হ্যাড বেটার, এই যে হ্যাড বেটার দেখলাম না আমরা উপরে, হ্যাড বেটার এইসব যখন থাকবে, তাহলে আমরা রুলসে কি শিখলাম? হ্যাড বেটার থাকলে কি হয়? তারপরে
হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে লেফট তো প্রেজেন্ট ফর্ম নয়, লেফট তো ভার্বের সেকেন্ড ফর্ম, তাই লিভ হলো। তাহলে এখানে কি হবে, টু গো তো হবে না, গো হবে। ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাচ্ছে, কিন্তু টুটা হবে না, টু কাটা। এই জিনিসগুলো পিডিএফটা দেওয়ার পর একবার নিজেদেরকে বাড়িতে একবার দেখতে হবে, তাহলে আমার বোঝানোটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কিপ, কিপ মানে কি, রাখা। হেল্প, উইদাউট, রিমেইন প্রভৃতি ওয়ার্ডের পরবর্তীতে ভার্বের সাথে সাধারণত কি হয়, আইএনজি হয়, এবং সেন্টেন্সের সবসময় নেগেটিভ ফর্ম ব্যবহৃত হয়। এসব কোনো গ্রামার বই কিন্তু পাওয়া যাবে না, এগুলো এগুলো এমন ভাবে জিনিসগুলো রয়েছে। তাহলে কিপ, হেল্প, উইদাউট, রিমেইন। কিপ মানে থাকা, বজায় থাকা, হেল্প মানে সাহায্য করা, উইদাউট মানে এটা ছাড়া আর কি, রিমেইন একই রকম। এই সমস্ত ওয়ার্ডের পরবর্তীতে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্ব সাধারণত আইএনজি যুক্ত ভার্ব আসে, পার্টিসিপেল টাইপের, এবং সেন্টেন্সটি সবসময় নেগেটিভ ফর্মেই ব্যবহৃত হয়, নেগেটিভ সেন্টেন্স হয়। বুঝলাম, রুলসটা ভালো করে বুঝে নিলাম, বুঝেছি। এবার আমরা সেন্টেন্স দেখব। দেখো সেন্টেন্সটা কি দেখতে পাচ্ছি, তাহলে এটা এ হবে হয়তো। রনি ক্যান নট হেল্প অ্যাট ইয়োর ওয়ার্ড, মানে তোমার কথায় রনি হাসেইনি, বেকার তুমি হাসাচ্ছ। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কি আসলো রুলস অনুযায়ী, আমরা কি দেখতে পেলাম, রুলসে কি ছিল, হ্যাঁ, তো এইখানে যে লাভ, এই যে লাভ ভার্বটা আছে না, এটা লাফিং হয়ে গেল। তো স্যার আমাদের সবসময় এটা শেখায় যে মোডাল ভার্ব এগুলোর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তাহলে স্যার এখানে ভার্বের আইএনজি কেন হচ্ছে, তো সেইগুলো আমাদের তো জানতে হবে। তো না হলে আমরা সেন্টেন্সে পুরো কারেকশন আনতে পারবো না। যদি এই রকম ব্যাপার থাকে, উপরে কি ছিল, ক্যান নট হেল্প ছিল, কি দেখলাম আমরা, হ্যাঁ কি দেখলাম, কিপ, হেল্প, উইদাউট, রিমেইন প্রভৃতি ওয়ার্ডের পরবর্তীতে ভার্বের সাথে সাধারণত আইএনজি হয় এবং নেগেটিভ হয়ে যায়, আমরা তাই দেখলাম। এখানে কি আছে, হেল্প আছে না, তাহলে হেল্পের পরে ভার্বের আইএনজি, ব্যাস হয়ে গেল, কারণ তারপরে একটা ভার্ব পাবো। তারপর ঝর্ণা কান্ট রিমেইন টক, তাহলে ঝর্ণা কান্ট রিমেইন টকিং, কেন, কেন রিমেইন ওয়ার্ডটা আছে বলে, বোঝা গেল এই ব্যাপার। যদি এই ওয়ার্ড গুলো আসে তাহলে তারপরে সবসময় ভার্বের আইএনজি হবে, এটা জাস্ট একটু মাথায় রাখতে হবে। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম যদি প্রথমটা হয়, তাহলে দ্বিতীয়টা কি হবে, শ্যাল উইল, আর প্রথমটা যদি, হ্যাঁ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট হলে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট হলে প্রেজেন্ট। চলো এবার এটা আমরা এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝবো। আনলেস ইউ রিড ওয়েল, যদি না তুমি ভালো রিড করতে পারো, ইউ ফেল। রিড মানে তুমি যদি ভালো পড়াশোনা না করো, ইউ ফেল, তুমি ফেল করবে। তাহলে আমি রুলস ফুলস আর কিচ্ছু জানি না, সেন্টেন্সটা থেকে নর্মালি কি বুঝতে পারছি, যদি ভালো পড়াশোনা না করি, ফেলটা তো ভবিষ্যতে করব, ভবিষ্যতে ফেলটা করব, তাহলে এখানে রুলসটা মুখস্থ করার না, জাস্ট রুলসটা আমাদের সাথে থাকলো, বুঝতে তো পারছি আমরা, নর্মালি ব্যাপার সিম্পল ফিউচার হবে, তাই তো। তাহলে আনলেস কথাটাই এই সেন্সটা নিয়ে আসে, আনলেস, তারপর আর যে কটা ওয়ার্ড পেলাম, আনটিল, ইফ, এগুলো দেখো। তাহলে বুঝতে পেরেছি আমরা, পরেরটা এই যে ফিউচার করা হলো, কি হলো, উইল ফেইল, ইউ এর সাথে উইল আসে, ক্লিয়ার, উইল সবার সাথে এখন আসে, এটুকু ক্লিয়ার। পরেরটা দেখো, আই শ্যাল ওয়েট ফর ইউ আনটিল, যতক্ষণ না ইউ, এখানটা কি বসাবো, ইউ কাম, উইল কাম দিয়ে দিতে পারে ব্র্যাকেটে, তখন আমরা উইল কাম লিখবো না, কি লিখবো, ইউ কাম। তাহলে প্রথমে ফিউচার, তাহলে পরে ইনডিফিনাইট, আর প্রথমে ইনডিফিনাইট পরে ফিউচার। তাহলে এটারও আমরা সেন্সটা একটুখানি সেন্টেন্সের অর্থের সাথে বোঝার চেষ্টা করি। আই শ্যাল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব, ভবিষ্যতে করব, আনটিল ইউ কাম, যতক্ষণ না তুমি আসো, তুমি না আসা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। যদি বিফোর থাকে, তাহলে বিফোরের আগের অংশ কি হবে, পাস্ট পারফেক্ট মুখস্থ করার দরকার নেই, আমরা হ্যাড ভিতরি মনে রাখবো, পরের অংশ ভিটু, এটা মনে রাখতে বেশি সুবিধা, কারণ তুই টেন্স মনে রাখার পর তোকে আবার টেন্সটা ভাবতে হবে, টেন্সটা কি, আমরা যা পুরোপুরি টেন্সের আর কি ফরমেশন দিয়ে মনে রাখবো। দ্য ট্রেন হ্যাড লিভ বিফোর লিসা বা তিশা কাম, তাহলে কি পেলাম, কি আছে, বিফোর, তাহলে বিফোরের আগে কি হবে, হ্যাড প্লাস ভি থ্রি, আর পরে কি হবে, ভার্বের সেকেন্ড ফর্ম, এই যে
এটা তাহলে কি করব, কামটা কি হয়ে যাবে, কেম, আর ওটা কি হয়ে যাবে, হ্যাড লেফট। আর একই রকম ভাবে যদি আফটার থাকে তাহলে আগেরটা কি হবে, আর পরেরটা কি হবে, হ্যাড প্লাস ভিথি। তাহলে কি পাচ্ছি, এই যে লেফট ভার্বের সেকেন্ড ফর্ম, আর এখানে কি আছে, হ্যাড কাম। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছে? ক্লাসটা ভালো লেগেছে?